আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা যখন একটা বিষয়ে কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয়, আরো একই সাথে অনেক ঘটনা ঘটছে। আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের, কিন্তু কোনো প্রশ্নেরই আসলে স্ট্রেইট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই। তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছবো। তো এই অবস্থায় গতকাল, ইট মে বি পরশুদিন, আমার ঠিক খেয়াল নেই, সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত। তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা। এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান অথবা তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান, কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন? তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, কিন্তু যেহেতু এই তিনজনের ভেতরে এই বৈঠকটা ছিল, এটা খবর পাওয়াটা একটু, মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি। বাট আই কেপ্ট অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল। তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে আহ, পারস্পরিক কুশল বিনিময়, শরীর স্বাস্থ্যের খবর নেয়, এগুলো হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা বিশেষ করে আমেরিকা, ভারত যারা রয়েছে, যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ। যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা জানি না, কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন। তো একটা মুভ আছে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে, তিনি শোনেন বেশি, বলেন কম। তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন, আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেবো, কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না। আমি একটা আলংকরিক পদে রয়েছি, সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব। তো এইটা ছিল কি আলোচনা। এই আলোচনায় কেন লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন, এটা নিয়েও একটা কথা উঠেছে। কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে, এরকমও একটা মুভ কিন্তু আছে। ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি, আগের যে কোনো সময়ের চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না। আমি আপনাদের জানিয়ে রাখলাম, খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো। তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো, কে হবে পরবর্তী সেনা প্রধান, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুজনের নাম আসছে, তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না। ফার্স্ট থিং, হি ডাজন্ট ওয়ান্ট টু গো। তিনি সেনা প্রধান হিসেবে তার 3 বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন। তিনি বিএনপির সাথে আপোষ করেছেন, তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত, তিনি ইউনূসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন। তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য, কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে আহ, তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। তো শামীমকে তিনি নিয়ে গেছেন যাতে শামীমও দেখলো ব্যাপারগুলো কি হয়। শামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে। তো এভাবে চলছে, অনেক অনেক আপডেট হচ্ছে। আমি চেষ্টা করব যে একসাথে সব না বলে মাঝে মাঝে বলতে। তো আজ এ পর্যন্তই, ভালো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আবদুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধারণা ছিল, বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল, ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে, সেটি হলো, সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত
পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন। শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতি নির্বাচন আছে যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতির নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারে করা স্থানীয় সরকার উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে। যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়, তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে, আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এ ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার, কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, গত এক সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার জেলা কমিটি এবং যুবলীগের কুষ্টিয়া ও চট্টগ্রাম উত্তর কমিটি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের 50টি থানা ও উপজেলা কমিটি দেওয়া হয়েছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তারপরও কোনো কারণে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বিএনপি প্রার্থীর বিপক্ষে যাদের শক্তিশালী অবস্থান থাকবে তাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির বিরোধী পক্ষগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। 14 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই মঞ্জুর আলম ছিলেন একসময় আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। 2010 সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন। আবার 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হন মঞ্জুর আলম। জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক মেয়র মঞ্জুরকে এনসিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চায়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, যদি চট্টগ্রামে দলটির শক্তিশালী কোনো প্রার্থী মামলা বা অন্য কোনো কারণে নির্বাচন করতে না পারে, তাহলে তারা বিএনপি বিরোধী প্রার্থীকে সমর্থন দিবে। আবার কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি তার দলের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করেন। সে আলোচনার পর আওয়ামী লীগের সিলেটের কয়েকজন নেতা যারা এখন লন্ডনে থাকেন তাদের সাথেও জামাতের নেতাদের কথা হয়েছে। সব মিলিয়ে পেশাজীবী হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার কৌশল আঁটছে আওয়ামী লীগ। সেটি নিয়ে এরই মধ্যে জামাত ও এনসিপি শীর্ষ কয়েকজন নেতার সাথে তাদের বৈঠক হয়েছে, এমন দাবিও পাওয়া গেছে আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছ থেকে। সত্যি কথা বলতে যে বাংলাদেশে নববর্ষে কি হয়েছে না হয়েছে, মঙ্গল শোভাযাত্রা বন্ধ করে বৈশাখী শোভাযাত্রা, জামাতের নববর্ষের মিছিল, এগুলো কানে আসলো, এগুলো খুব একটা যে বিস্তারিত দেখতে পেরেছি তা একেবারেই না। কিন্তু একটু স্থির হয়ে যখন মোটামুটি একটা আপডেট দেখতে পেলাম, আমার কাছে মনে হয় যে জিনিসগুলো এত হাসির এবং এই জিনিসগুলো মানে এত কন্ট্রাডিক্টরি এবং এত বেশি প্রশ্নের উদ্রেক করে, আমার কাছে মনে হয় যে এই তরুণ যেই সম্প্রদায় আছে তাদের কাছেই একমাত্র আমাদের আস্থার একটা জায়গা, তাদের কাছে এই প্রশ্নটা রেখে যেতে পারি। তারা এই বয়সটাতে ব্রেইন স্টর্মিং করে, তারা ভাবে, চিন্তা করে, এবং আমার কাছে মনে হয় বড় ভাই হিসেবে তাদের কাছে এই প্রশ্নগুলো আমি রেখে যেতে পারি। তরুণ প্রজন্মকে বলছি যে মঙ্গল শোভাযাত্রা হতে দেওয়া যাবে না। আমার মনে পড়ে এখনকার যিনি সংস্কৃতি মন্ত্রী আছেন নিতাই রায় চৌধুরী, নিতাই চাচা মনে করতে পারবেন কিনা আমি জানি না, আজকে থেকে বহু বছর আগে, 23 বছর আগে বা 22 বছর আগে উনি এসেছিলেন ইংল্যান্ডে। উনার 2 ছেলেই তখন ইংল্যান্ডে পড়াশোনা করতেন। বড় ছেলের নাম তো সম্ভবত অভিজিৎই হবে,
বা যিনি জাজ হলেন আর কি, ওনার বড় ছেলে যিনি বিচারপতি হলেন, 15তম সংবিধানের সংশোধনী তিনি বাতিল করেছেন আরেক জাস্টিসের সাথে, সম্ভবত উনি পার্মানেন্ট হয়নি। তার আরেক ছেলে ছিল মিথুন রয় চৌধুরী, দুই ছেলেই পড়তো ইংল্যান্ডে। তখন উলুইচের একটা বাসাতে আমরা থাকতাম এবং সেখানে তিনি এসেছিলেন। কেন গল্পটা এই কারণে বলছি যে আজকে তো তিনি সংস্কৃতি মন্ত্রী, তো সেই সময়টাতে উনি খুব বলছিলেন, একদিন ব্রেকফাস্টের টেবিলে উনি আমার সাথে একদম একা একা গল্প করছিলাম, খুব সজ্জন মানুষ, ভালো মানুষ। তিনি বলছিলেন যে শোনো, আমি এরশাদের সময় আইনমন্ত্রী ছিলাম, আমার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, আর আমি এইসব মৌলবাদী টৌলবাদীদেরকে পাত্তা দেই না, মৌলবাদীরা অনেক কিছু করার চেষ্টা করেছে, নানান ধরনের কথাবার্তা। মনে হয়েছে খুবই সেকুলার টাইপের একজন মানুষ, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করেন। উনি যখন মন্ত্রী হয়েছেন, যদিও এটা উড়ে এসে জুড়ে বসা আমি সরকার বলি, হোয়াট এভার, তিনি যখন মন্ত্রী হয়েছেন তখন এই চাপের মুখে তিনি নতি স্বীকার করেছেন মৌলবাদীদের কাছে। কেন? মঙ্গল শোভাযাত্রা হবে না, হবে হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলে কি সমস্যা? মঙ্গল হিন্দুয়ানি শব্দ, এই মঙ্গলে হবে না বৈশাখী শোভাযাত্রা। তো আমি একটু ইন্টারনেট সার্চ করলাম, দেখার চেষ্টা করলাম যে বৈশাখ শব্দটা আসলে কতটুকু মুসলমানি। পরে দেখা গেল যে বৈশাখ শব্দটাই আসলে একটি সংস্কৃত শব্দ এবং এটি এসেছে হিন্দুদের সৌর ক্যালেন্ডারের প্রথম মাস। সেটারও উৎপত্তি যদি দেখা যায় সেটাই প্রাচীন ভারতবর্ষ। সেই পেছনে ফিরে তাকালে সেই ভারত যেটাকে যার ব্যাপারেই সবচাইতে বেশি অ্যালার্জি। ইনফ্যাক্ট এই যে মঙ্গলবার বলছে হিন্দুয়ানি শব্দ, বুধবার আমরা যদি বলি, যেটা আমরা ইংরেজি দেখি, যেমন মঙ্গলবারের বাংলাতে সমস্যা, ইংরেজিতে টিউসডে বলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক দেবতা, তার নাম হচ্ছে টিউ, তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে টিউসডে বাতিলের কিন্তু কোনো আন্দোলন হচ্ছে না। ওয়েনসডে, এটাও একজন দেবতার নাম অনুযায়ী। ইনফ্যাক্ট আমার কাছে যে কাগজপত্রগুলো আছে আমি দেখতে পেয়েছি যে শনিবার নামটা স্যাটারডে এসেছে প্রাচীন রোমান সাম্রাজ্যে স্যাটার্ন নামক একজন দেবতা ছিলেন। রোববারে তিনি ছিলেন, রোববার নামটা এসে সানডে, বহু প্রাচীনকালে দক্ষিণ ইউরোপের লোকেরা ধারণ করত একজন দেবতা, আকাশে আলোর বল আঁকতো। এরকমভাবে প্রত্যেকটা দিনের যে ইংরেজি, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো দেবতার নাম, স্বাভাবিকভাবে সেগুলোর নামে বাংলা এসেছে এবং বাংলার ইতিহাসটাও সেই সংস্কৃত শব্দ, সাধারণ শব্দ। তো আমি চিন্তা করছিলাম যে মঙ্গল শোভাযাত্রা দেওয়ার পর এটাকে হালাল শোভাযাত্রা করার জন্য বৈশাখী শোভাযাত্রা বানানো হয়েছে, কিন্তু বৈশাখী শব্দটাও তো হিন্দুদের ক্যালেন্ডারে রয়েছে, এটাও ভারতবর্ষ থেকে আসা। এই দিবসও হিন্দুরা পালন করে, শিখরা পালন করে। আসলে পুরো ব্যাপারটা আসলে ওই ধর্মের ব্যাপারে তারা বলে, ধর্মের কথা বলে। অ্যালার্জিটা আসলে ছিল আওয়ামী লীগে। এই যে আজকে এই বিএনপি থাকা অবস্থাতে জামাত আজকে দেখলাম রাস্তার মধ্যে তারাও মাছ নিয়ে এসেছে, কুলার ছবি এনেছে, মিনারের ছবি এনেছে। আগে তারা বলতো মাছের ছবি কেন আসবে, কুলার ছবি কেন আসবে, কত ধরনের কথাবার্তা বলতো। আজকে দেখলাম তারা ডিগবাজি খাচ্ছে। আরো মজার জিনিস দেখলাম, একজন জাল ফেলছে, পলো দিয়ে মাছ ধরছে। এবারে মজাও পেলাম, ইন্টারেস্টিংই লাগলো যে বিএনপি যখন ক্ষমতায় আসে, জামাতরা যখন থাকে এই পাওয়ারের আশেপাশে, তখন আর এগুলো সমস্যা হয় না, সব হালাল। মঙ্গলও হালাল, বুধও হালাল, শুক্রও হালাল, শনিও হালাল, সবকিছু হালাল। আমি ঘুরে ফিরে দেখলাম সমস্যাটা আসলে আওয়ামী লীগে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে সে যদি জঙ্গল শোভাযাত্রা করতো, সেটাও খুঁজে বের করতো এটা ভারত থেকে আগত জঙ্গল শব্দ। সমস্যা ওই অ্যালার্জি ওই খুব পার্টিকুলার একটা জায়গাতে। এই যে আমি রাজ্জাক বিন ইউসুফ মনে হয় তার নাম, বা কি ইউসুফ যেন, চাঁপাইনবাবগঞ্জের একটা হুজুর, তাকে দেখলাম লাথি মেরে সে মঙ্গল ফেলে দাও, নানান ধরনের কথাবার্তা, হুজুররা ক্রমাগত গালিগালাজ করছে। আজকে দেখলাম সেই হুজুররা, জামাতিরা এবং জামাতিদের সাঙ্গপাঙ্গুরা মিলে আজকে নববর্ষের মিছিল বের করেছে। পান্তা ভাতের সমস্যা, মাছের সমস্যা। তো আমি সমস্যা ছাড়া যদি সলভ করতে হয় তাহলে আমাদেরকে এখানে বের করলাম আরবিতে কি বলে। এখানে দেখলাম যে সোমবারকে আরবিতে বলে ইয়াউমুল ইসনাইনিল আজিম শরীফ। যেমন আজকে মঙ্গলবার, কি একটা আয়রনি না যে মঙ্গল শোভাযাত্রার জন্য এত বাধা, সেটাকে বৈশাখী শোভাযাত্রা বানিয়েছে। সে হলোই সেই মঙ্গলবারেই, কি এক অসীম কুদরত আল্লাহর। তো মঙ্গলবার যদি বলতে যাই, আরবিতে বলে ইয়াউমুছ ছুলাছা,
বুধবার হচ্ছে ইয়াউমুল আরবিয়া। আচ্ছা আপনি বলেন তো, বা তরুণ প্রজন্মের কাছে বলি, তোমরা কি কখনো ওই ইয়াউমুত ছুলাচা বলবে? এই আজকে ইয়াউমুত ছুলাচা, আসলেই তোমরা এটা বলবে? সিরিয়াসলি বলবে যে এই কালকে ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমুয়া শুক্রবার, যদি আমাদের দেশে জুম্মা নামাজ অনুযায়ী জুম্মা বলে, জুম্মা বার বলে, কিছুটা আছে। শনিবারে ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ রোববার। আসলে এরকম কি আমরা কখনো বলি? আরবিতে যেই শব্দটা আমরা বলতে পারি যে আল্লাহকে আমি ভালোবাসি, নবীকে আমি ভালোবাসি, এটা একটা আরবি যেমন সেন্টেন্স হয়, এটা ঠিক একটা হিন্দি সেন্টেন্সও হয় এই একই কথার। এই কথাটার বাংলা সেন্টেন্সও হয়, বাংলাও তর্জমা হয়। অথচ আমরা এই মঙ্গল শব্দটা ওয়েল উইশার বা ভালো চাওয়া, সুস্থ চাওয়া, ওরা বলে কার কাছে ভালো চান? এই মঙ্গল শোভাযাত্রা আপনি কার কাছে চান? পেঁচার কাছে? তা আপনি যে নববর্ষ বৈশাখী শোভাযাত্রা করলেন, এই শোভাযাত্রা আপনি কার জন্য করলেন, কিসের জন্য করলেন? এরকম আজাইরা প্রশ্ন উঠাতে থাকলে উঠানোই যায়। মঙ্গল শোভাযাত্রা কেউ বিধাতার কাছে কখনো করেনি, আল্লাহর কাছে করেনি, অন্য ভগবান ঈশ্বর কারো কাছে কেউ করেনি। মঙ্গল শোভাযাত্রা হয়েছে মানুষের ভালো চাওয়া, ভালো চেয়ে একটা থিম করে এগিয়ে যাওয়া রাস্তা ধরে, এতটুকুই। যে যার মতো, ওইখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, শিখ থাকে, বিভিন্ন ধর্মের লোকেরা থাকে, এমন ধর্ম পালন করে এমন লোকেরাও থাকে। তো যিনি যেই ধর্ম পালন করেন তিনি তার বিধাতার কাছে মঙ্গল চেয়েছেন, ভালো চেয়েছেন, শুভকামনা চেয়েছেন। কি সিম্পল একটা জিনিস। এইটাকে নিয়ে রাজনীতি দেখলাম, এটাকে নিয়ে এখন আর রাজনীতি হচ্ছে না। আর এবার তো সুযোগ ছিল যে একটা উটের পিছনে উঠে খেজুর ছিটাতে ছিটাতে মঙ্গল শোভাযাত্রা বা এই বৈশাখী শোভাযাত্রা করা যেতে পারতো, মাথায় টারবাইন বাঁধতে পারতো ওই মধ্যপ্রাচ্যের মতো। এটা কিন্তু তারা একসময় বলতো যে উট কেন নাই, টারবাইন কেন নাই, খেজুর কেন নাই। এবার কিন্তু পর্যাপ্ত সুযোগের পরেও উট নিয়ে তারা শোভাযাত্রা করলো না। মানে তারা মনে করে সৌদি আরব, দুবাই এটাই হচ্ছে মুসলমানের সমস্ত কিছু, এটাই পালন করা। কই করলো না তো। সো যেই কারণে এই ভিডিওটা করা, যে একটা অহেতুক প্রবলেম ক্রিয়েট করে রেখেছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে হবে। দেখে এই যে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কোনো আওয়াজ নাই, কারণ বিএনপি ক্ষমতায়। এত রাহাজানি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, জ্যান্ত কবর দিচ্ছে, একজন সুফি দরবেশকে মেরে ফেলছে, কোনো কথা নাই, বিএনপি ক্ষমতাতে। মসজিদে আর উলুধ্বনি হয় না, কারণ বিএনপি ক্ষমতাতে। আর কোনো ক্ষমতাতে নাই। তারেক রহমান ইন্ডিয়াতে আসবে, কোনো সমস্যা নেই, কারণ বিএনপি ক্ষমতাতে। সমস্যা শুধু আওয়ামী লীগে। বিশ্বাস করেন, সমস্যা মঙ্গলে না, সমস্যা বুধে না, শুক্রতে না, সমস্যা আওয়ামী লীগ আর সমস্যা ভারতে। আর ভারত তখন ঠিক যখন বিএনপি ক্ষমতাতে, জামাত আশেপাশে। এই হচ্ছে পুরো ঘটনা। আমরা চোখের সামনে দেখছি, লিখে রাখছি, ভবিষ্যতের জন্য মাথায় রাখছি যে এই ভণ্ডামিটা এরা করেছে। আমাদের সামনে ভারত বিদ্বেষ এনে হাজির করেছে, আমাদের সামনে হিন্দু বিদ্বেষ এনে হাজির করেছে, আমাদের সামনে আমাদের ভাষা সংস্কৃতিকে বিজাতীয় করেছে, আমাদের ভাষাকেই আমাদের ভুলিয়ে দিতে বসেছে। মঙ্গলবারের বদলে তারা ছালাছা বলতে চায়। আমরা তো ছালাছা বলবো না, আমরা মঙ্গলই বলবো। মঙ্গলই আমাদের শব্দ, শনি আমাদের শব্দ, রবি আমাদের শব্দ, বুধ আমাদের শব্দ, বৃহস্পতিবার আমাদের শব্দ, শুক্রবার আমাদের শব্দ, বৈশাখও আমাদের শব্দ, বাংলাই আমাদের শব্দ। শেষ কথা বলি, নিতাই রায় চৌধুরী, আপনার এই পরাজয়, আপনার ওই যে অনেক বছর আগে আমাকে বলেছিলেন মৌলবাদীদের কাছে আমি হারি না, আপনি হেরেছেন। হেরেছেন মানে হেরেছেন, আপনি ভীতু বলেই হেরেছেন। এই হচ্ছে ঘটনা। একটি অনলাইন নিউজ পোর্টাল বলছে 2024 সালের 4 আগস্ট গভীর রাতের সেই টেলিকনফারেন্সে নির্ধারিত হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য। বিষয়টি বুঝতে পারছেন? প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা দেখভালের দায়িত্ব যাদের, তাদেরই কয়েকজন টেলিকনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছেন রাত পোহালে প্রধানমন্ত্রীর পরিণতি কি হবে। নর্থ ইস্ট নিউজের দাবি, কতিপয় শীর্ষ সামরিক কর্মকর্তার গভীর রাতের ওই আলাপই সরকারের পতনের পথ নিশ্চিত করে। পত্রিকাটি বলছে এটি ছিল ইনডাইরেক্ট কু বা পরোক্ষ অভ্যুত্থান, সরাসরি ক্ষমতা দখল নয়, বরং পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আসলে সরকারের পক্ষে টিকে থাকা অসম্ভব।
অনুমান করা হয় সেই আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সামিল ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় এবং এই টেলিকনফারেন্সের মাত্র কয়েকদিন আগে, সম্ভবত 24 জুন, যাকে শেখ হাসিনাই সেনাপ্রধানের র্যাঙ্ক ব্যাজ পরিয়েছিলেন। নর্থ ইস্ট নিউজ বলছে, ওই টেলিকনফারেন্সে সিদ্ধান্ত গ্রহণকারী সিনিয়র সেনা কর্মকর্তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি মেজর ইনফ্লুয়েন্সার, মানে প্রধান প্রভাবক, এবং তার নাম নর্থ ইস্ট লিখছে তিনি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু সিনিয়র সাংবাদিক এনায়েত কবির লিখছেন, জলপাই সবুজ পোশাকধারী ওই ব্যক্তিদের মধ্যেকার ছায়াচ্ছন্ন আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তি নর্থ ইস্ট নিউজকে এই তথ্য জানিয়েছেন। তাই সংশ্লিষ্টরাই কেবল এই তথ্যের সত্য মিথ্যা নির্ধারণ করতে পারেন। তারা যত দ্রুত এটা করবেন, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। এনায়েত কবির লিখছেন, 4 আগস্টের সেই দুর্ভাগ্যজনক রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মিথ্যা আশ্বাস দিচ্ছিলেন, অথচ তিনি জানতেন সময় ফুরিয়ে গেছে। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার ওই সময়ের একটি নিউজের কথা মনে পড়ছে। সত্য মিথ্যা যাচাই করা হয়নি। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে চড়ে দিল্লির পথে, তখন জেনারেল ওয়াকার নাকি ফোন করে বলেছিলেন, আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না স্যার। আজকে এনায়েত কবির ভাইয়ের রিপোর্টটি পড়ে আমি টেলিফোনের বিষয়টি মেলানোর আসলে চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে এসেছে যেগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্টরাই কেবল ভালো বলতে পারবেন। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2010 সালের দিকে তিনি র্যাবের মিডিয়া উইং এর প্রধান ছিলেন। বেশ গণমাধ্যমের কারণে মানে মানুষের মাঝে পরিচিতি পেয়েছিলেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন এক সময়, এবং পরে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টেরও চেয়ারম্যান হয়েছিলেন। 2024 সালের 20 আগস্ট তাকে ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয়, এটি আমরা গণমাধ্যমে দেখেছি। এই প্রতিবেদনের দাবি হলো, সোহেলের বরখাস্ত এবং গ্রেপ্তারে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এবং লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এনায়েত কবির লিখছেন, র্যাবের মিডিয়া উইং এর প্রধান হিসেবে সোহেল বাংলাদেশে সক্রিয় বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি তো তার কাজ করবেন। তিনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল সিদ্দিকীর সঙ্গে তার ঘনিষ্ঠতা। সিদ্দিকী মানে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং নিরাপত্তা উপদেষ্টা। জুলাই আগস্টের অস্থিরতার সময়ে সোহেল নিয়মিত সিদ্দিকীকে টেক্সট মেসেজ পাঠিয়ে জানাতেন, সেনাবাহিনী, রাষ্ট্র, সরকার, পুলিশ, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগকে রক্ষা করার দায়িত্বে ইচ্ছাকৃতভাবে অবহেলা করছে, এবং সশস্ত্র বাহিনীর এই অবহেলা ছিল ইচ্ছাকৃত এবং নীতিগত সিদ্ধান্ত। একই সূত্র ধরে তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি এখন আর নেই, দীর্ঘ কঠোর জিজ্ঞাসাবাদ করেছেন সোহেলকে। 2025 নভেম্বরে ঢাকার ধানমন্ডির এক গোপন আস্তানায় তাজুল ইসলামের টিম এই জিজ্ঞাসাবাদ চালিয়েছে বলে নর্থ ইস্ট নিউজ লিখছে। সোহেলের কাছে তাদের চাওয়া ছিল তিনি যেন স্বীকার করেন 6 আগস্ট 2024 মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীকে সমুদ্র পথে দেশ থেকে পালিয়ে যেতে তিনি সহায়তা করেছিলেন, এবং তাকে শেখ হাসিনা, মেজর জেনারেল সিদ্দিকী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে রাজি হলে সপরিবারে তাকে বিদেশে নিরাপদে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তারেক সিদ্দিকী ছাত্র আন্দোলন তীব্রতর হয়ে উঠলে সশস্ত্র বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, নর্থ ইস্ট লিখছে। তিনি আসলে তৎকালীন প্রধানমন্ত্রীকে কোনো সহায়তা করতে পারছিলেন না। এই না পারার পেছনেও বেশ কারণের কথা লিখেছেন এনায়েত কবির। তিনি বলছেন যে এর মধ্যে অন্যতম হলো সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কবির আহমেদ ওই সময় যে দায়িত্বগুলো ছিল সেটা সমন্বয় করতে চাচ্ছিলেন না।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান শামীম নাকি তার দায়িত্ব পালনে অদক্ষ ছিলেন। চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুল হক সামরিক নেতৃত্ব নিয়ে জেনারেল ওয়াকারের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে নর্থ ইস্টের প্রতিবেদনে, তা হলো 2004 সাল থেকে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা মেজর অবসরপ্রাপ্ত শোয়েব এবং মেজর অবসরপ্রাপ্ত মামুনকে 2021 সালে অপসারণ করা হয়। এই দুজন দীর্ঘদিন ধরে এসএসএফ এর কার্যক্রম তত্ত্বাবধান এবং সমন্বয় করছিলেন। তাদের অপসারণের পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে, এমনটি লিখছে কাগজটি। এদিকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য 16 জুলাই 2024 থেকে দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের গাফিলতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এনায়েত কবির লিখেছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং মেজর জেনারেল জুবায়ের ইচ্ছাকৃতভাবে সরকারকে সঠিক গোয়েন্দা তথ্য প্রদানে ব্যর্থ হন। আসলে ব্যর্থ হন না ইচ্ছাকৃত, সেটি তো বড় মুশকিল। রংপুরে আবু সাইদের মৃত্যুর পর কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে দিকে গড়ায়। এই অস্থিরতার মধ্যে 43 জন নিহত হওয়ার পর সরকার ও বেসামরিক প্রশাসন পরিস্থিতির উপর আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা আসলে আমরা পরেও দেখেছি যে 5 তারিখে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, এই কথা শোনার পরও জাতীয় সংসদ, গণভবন এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ে যা ঘটেছে গণমাধ্যমে বিস্তর ছবি আছে, টেলিভিশনে ছিল, এক কথায় অবিশ্বাস্য। এখন আসলে হিসাব মিলছে, কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রতিষ্ঠানগুলোকে ইচ্ছাকৃতভাবে অরক্ষিত রাখা হয়েছিল যাতে দুষ্কৃতকারীরা অবাধে লুটপাট চালাতে পারে। সেনাবাহিনী চাইলে এটি কখনোই সম্ভব ছিল না বলে দেশের মানুষ বিশ্বাস করেন। ধানমন্ডির 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরটি ভেঙে দেওয়ার ঘটনা সেনাবাহিনীর সদিচ্ছা এবং সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে, কোনো সন্দেহ নেই। এছাড়া 4 শতাধিক থানায় নিরস্ত্র পুলিশের উপরে হামলা, অতর্কিতে হামলা, অস্ত্র এবং গোলাবারুদ লুটের আসলে কি ব্যাখ্যা আছে? আসলে পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করার জন্যই নাকি এক নীল নকশা কাজ করছিল তখন। এনায়েত কবির লিখছেন, বেসামরিক প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগকে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর উপর নির্ভরশীল করে তোলা হয়। এটা আমরা কিন্তু দেখেছি, মানে কোনো মব নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশই আসলে আবার পাল্টা আক্রমণের শিকার হয়েছে। সেই জায়গায় তারা টেলিফোন করে সেনাবাহিনীকে ডেকেছে, মানে সেনাবাহিনীর উপরেই নির্ভরশীলতাটা প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি মিলছে। এনায়েত কবির লিখেছেন, 2024-এর 24 জুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরও জেনারেল ওয়াকার প্রথম দিকে সেনাবাহিনীর কমান্ড চেইনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছিলেন। তিনি লিখেছেন যে করতে পারেননি, মানে আমার আসলে মনে হচ্ছিল যে এই শব্দটি ব্যবহার করি। চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুল হকের সঙ্গে তার বিরোধ ছিল সুস্পষ্ট। এ সময় সিদ্ধান্ত গ্রহণের জন্য সেনাপ্রধান কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার উপর নাকি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ফলে সব মিলিয়ে তৈরি হয়েছিল এক ধরনের ক্ষমতার শূন্যতা। এটি আরো উত্তেজক হয়ে ওঠে সেই সময়ের সামরিক নেতৃত্বের ভেতরের মতপার্থক্যের কারণে। ওই যে দ্বন্দ্ব, অবিশ্বাস, বা কেউ কাজ করতে পারছে না, কেউ দক্ষতা নেই ইত্যাদির কারণে, চেইন অফ কমান্ডের যে বিচ্ছিন্নতার কারণে। প্রতিবেদনে যে বলা হলো কমান্ড চেইন পুরোপুরি কার্যকর ছিল না, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা এবং বিভাজন ছিল স্পষ্ট, এমনকি কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সঠিকভাবে সরকারের কাছে অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি বলেও দাবি করা হয়েছে। এসব কারণেই সরকার কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেই মুহূর্তেই ক্ষমতার পালাবদলের পথ তৈরি হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন মিটিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, টেনশনের প্রয়োজন নেই, এসব কথা বলে একদিকে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, কিন্তু গভীর রাতেই টেলিকনফারেন্সেই আসল সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে এই গত 20 মাসে ওই সময়কার নানান ঘটনাবলীর যেসব তথ্য এখন পর্যন্ত আমাদের সামনে এসেছে তা রীতিমতো ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর সব তথ্যে ঠাসা। তথ্যগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল। সর্বশেষ তো পেপার ট্রেইলের কথা আপনারা শুনেছেন।
দেখেছেন। একদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং গোয়েন্দা ইউনিটের শীর্ষ কর্তাদের নিয়ে জনমনে এই যে সংশয় সন্দেহ ঘনীভূত হয়েছে বা হচ্ছে, অন্যদিকে দেশের মধ্যকার অস্থিরতাও নানান অশুভ ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে নির্বাচিত সরকার পতনের লক্ষ্যে ইউএসএআইডির অর্থায়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য 2025-এই এসেছে। বাইডেন প্রশাসনের ভূমিকা, জর্জ সরোসের কীর্তিকলাপ, ইলন মাস্কের এক্স পোস্ট যেখানে তিনি পরিষ্কার করেছেন কি হয়েছে সরকার উৎখাতের জন্য। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেন্স তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। এ সকল তথ্য সহ বাংলাদেশের সরকার উৎখাতে দেশি বিদেশি ডিপ স্টেটের সকল কাহিনী এখন কম বেশি সরস আলোচনার বিষয়বস্তু। কিন্তু দেশের অভ্যন্তরে এসব অভিযোগ নিয়ে কোনো পক্ষ থেকেই স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো সামনে আসেনি, না সরকার, না সেনাবাহিনী, না গোয়েন্দা সংস্থা সমূহ। এই প্রতিবেদনে উত্থাপিত দাবিগুলো সত্য না মিথ্যা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু বিষয়গুলো তো গুরুতর। এগুলো যদি সত্য না হয় তাহলে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি, কারণ উত্তরহীন প্রশ্ন কেবল সন্দেহই বাড়ায়। তাই দেশের মানুষ 4 আগস্ট গভীর রাতের ওই টেলিকনফারেন্সের বিষয়ে সব সত্য জানতে চায়। কারা সংযুক্ত হয়েছিলেন সেই কনফারেন্সে, এর প্রেক্ষাপট কি? সাধারণত আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না, ব্যক্তি আক্রমণ করি না, আপনারা জানেন যে কিন্তু শিক্ষামন্ত্রীকে যদি এখনই লাগাম টেনে না ধরা হয় তাহলে দেশের আগামী ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে বলেই আজকে আমাদেরকে কথা বলা শুরু করতে হয়েছে। সরকারের একেবারেই শুরুতেই এই ধরনের কথা বলতে চাই না। অধিকাংশ মন্ত্রীরা এখনো পায়ের নিচে মাটি পান নাই, তাদেরকে সকলেই আমরা একটু নজরদারিতে মধ্যে রাখবো আগামীতে। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রীকে নিয়ে বেশি বিপদ তৈরি হচ্ছে। এই বিপদটা যে তৈরি হচ্ছে এই কথাটি আমার মনে পড়লো একটা ভিডিও দেখে। আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে জাইমা রহমানের চাকর বাকর বানানোর শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য প্রথমে চলুন ভিডিওটি দেখে আসি। কারবারটা দেখেছেন? দেশের শিক্ষামন্ত্রী শিশুদেরকে উদ্দীপনা দিবেন, উজ্জীবিত করবেন, উৎসাহিত করবেন বিজ্ঞানী হওয়ার জন্য, লেখক হওয়ার জন্য, প্রযুক্তিবিদ হওয়ার জন্য বা অন্য কিছু হওয়ার জন্য। তাদের সবাইকে তিনি উৎসাহিত করছেন জাইমা রহমানের অনুসারী হওয়ার জন্য। আমার বাচ্চা, আপনার বাচ্চা, সাধারণ মানুষের বাচ্চাদেরকে এই যে যুগের পর যুগ পিতৃতন্ত্র বলুন পরিবারতন্ত্রের ভিতরে রেখে দেওয়ার যে ষড়যন্ত্রটা চলে সেটা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। কিন্তু কারবারটা দেখেছেন? দুনিয়ার সকল দেশের শিক্ষামন্ত্রী শিশুদেরকে গিয়ে উৎসাহিত করে বিজ্ঞানী হওয়ার জন্য, প্রযুক্তিবিদ হওয়ার জন্য, বা আরো বড় বড় কিছু হওয়ার জন্য, সমাজসেবক হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আর আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিশুদেরকে গিয়ে উৎসাহিত করছেন তোমরা জাইমা রহমানের পিছনে স্লোগান দিয়ে যাওয়া। যেটা বর্তমান প্রজন্ম করছে আমরা দেখি, গাড়ির পিছনে এবং গাড়ির সামনে দৌড়ে দৌড়ে লাফিয়ে বেড়ানো হচ্ছে আমাদের এক শ্রেণীর ছাত্র নেতাদের। এই অবমাননার জীবন এরা দিচ্ছেন, এটাই তারা চেষ্টা করছেন পরবর্তী প্রজন্মের মধ্যে দেওয়ার জন্য। এবং জাইমা রহমানের গাড়ির পিছনে এবং সামনে সেই দৌড়ানো নেতা আবিষ্কারের জন্য বর্তমান শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন। এবং তার সেই মুখস্থ বিদ্যা আর নকল চলবে না। আমার নকল নিয়ে কোনো সমস্যা নাই ভাই, সমস্যা নাই এই কারণে নকল বন্ধ করে দেন, কিন্তু নকল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা নয়। নকল যারা করে তারা নকল করে পাশ করে, তারা ভবিষ্যতে তেমন বড় কিছু হতে পারে না। আপনি নকল করে পাশ করা কোনো ছাত্রকে শুনবেন না বিশাল কিছু হয়ে গিয়েছে, খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত তেমন কিছু হতে পারে না। হয়তো হ্যাঁ এমপি হয়, মন্ত্রী হয়, সেগুলো হতে পারে, কিন্তু ভালো জায়গায় তারা আসলে ওইভাবে যেতে পারে না। সুতরাং তাদেরকে আপনি বাদ দিয়ে দেন, তারা নকল করুক না করুক। কিন্তু যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আছে, যাদেরকে অনেক বেশি মেধা আছে এবং যাদের উপরে আমরা এই দেশটাকে ভবিষ্যতে ছাড়বো, তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার, কথা ভাবনা চিন্তা করার জন্য যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের, একবিংশ শতাব্দীর সেই শিক্ষা ব্যবস্থায় মিলন সাহেবের মতো লোকজন দিয়ে সম্ভব হবে না। আমি আশাবাদী হয়েছিলাম। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং তিনি গিয়ে কয়েকটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। বাচ্চাদেরকে একটা তৃতীয় ভাষা শেখানোর জন্য উনি উৎসাহিত করেছেন, কিছু ভাষা শিক্ষা হবে,
স্কুলগুলোতে মিউজিক থাকবে। এই জিনিসগুলো উনি অনেক ভাবনা চিন্তা করে করার প্রস্তাব করেছেন, কিন্তু এই শিক্ষামন্ত্রীকে দিয়ে সেটা হবে না। আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের শিক্ষার কিছু সংকট নিয়ে কথা বলছি না। বিগত সরকারের সময় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আয়োডিন কম খাওয়া জাতি সেটাকে নিতে পারে নাই। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম মূল দায়ী আমি করব শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনকে, কারণ তারা জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে নাই, প্রচার করতে পারে নাই। যার কারণে যে আধুনিক ব্যবস্থাটা ছিল ক্লাস ভিত্তিক লেখাপড়া করা, টিম ওয়ার্ক বিল্ড করা, ক্রিয়েটিভিটি চিন্তা করা বাচ্চাদেরকে, এই জিনিসগুলো যে আসলে কি পরিমাণ উপকারী এটা আসলে আমরা লোকজনকে বোঝাতে পারি নাই। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন ঢাকায় কিছু স্কুল আছে, ইন্টারন্যাশনাল স্কুলগুলো, যেমন ধরেন এআইএসডি, আইএসডি, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, আগা খান স্কুল, এই আইবি কারিকুলামের স্কুলগুলো যদি আপনি দেখেন, এই স্কুলগুলোর বেতন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? এক একটা স্কুলের বেতন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। না, সারা জীবনের জন্য না, সারা বছরের জন্য না, 2.5 থেকে 3 লাখ টাকা হচ্ছে মাসিক স্কুল ফি। সাধারণত বাংলাদেশের খুব প্রভাবশালী পরিবারগুলো বা যারা আর্থিকভাবে সচ্ছল তাদের বাচ্চারা সেখানে পড়ে থাকেন, এবং সাধারণত বিদেশি যারা বাংলাদেশে আসেন তারা সেখানে বাচ্চাদেরকে পড়িয়ে থাকেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয়, এই স্কুলগুলোতে কিন্তু তথাকথিত পরীক্ষা হয় না, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি ওইভাবে তৈরি করা হয়। তাদেরকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা এটাকে নিয়ে গবেষণা করে, বাড়িতে এসে গবেষণা করে, তারপরে এটাকে নিয়ে রিপোর্ট লাগে। মানে একেবারে মৌলিক যে শিক্ষাটা তারা সেটা করে। বাংলাদেশে এটা করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে এটা চেষ্টা করার ফলশ্রুতিতে যেটা হলো, পুরো বদনামটা শেখ হাসিনা সরকারের ঘাড়ে এসে পড়লো, এবং এক শ্রেণীর অভিভাবক এবং শিক্ষক নামধারী নেটওয়ার্ক এরা এটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে দিল। এরা প্রচার করা শুরু করলো, স্কুলে আলু ভাজা করতে শেখায়। ভাই, আলু ভাজা করা শেখায় তো দোষের কিছু না, লাইফ স্কিল ডেভেলপমেন্টের একটা অংশ। স্কুলে আলু ভাজা করা শেখায়, তারপরে স্কুলে আলু ভর্তা শেখানোর জন্য পাঠাচ্ছে না, গ্যারে পরীক্ষা না হইলে। কারণ এই শ্রেণীর অভিভাবকদের মূল কাজই হচ্ছে গিয়ে কোচিং টু কোচিং বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, সাজেশন নেওয়া, পরীক্ষাতে মুখস্থ করে দিয়ে দেওয়া। বিশ্বাস করুন, এই বর্তমান শতাব্দীতে এসে এই শিক্ষা আমাদের আসলে খুব একটা কাজে লাগবে না। আমি যদি আমাদের উদাহরণের কথা বলি, আমরা যখন আমি একটা জেলা স্কুলের ছাত্র, এবং সেই স্কুলে স্যাররা খুব ভালো রেজাল্ট হতো আমাদের এসেতে। স্যাররা আমাদেরকে শিখিয়ে দিতেন, হয় এই ক্রপ গ্রুপের 3টা পড়বা। ক্রপ গ্রুপ কি? জুট, টি, রাইস, এই 3 রচনার একটা পড়বা, কারণ এসএসসিতে ক্রপ গ্রুপ থেকে একটা আসবে। অথবা জার্নি গ্রুপের 3টা পড়বা। এগুলো কি? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। আমরা মুখস্থ করে উগলে দিয়ে ইংরেজিতে খুব ভালো মার্ক পেয়েছি। মানে সব, আমার কথা বলছি না স্কুলের আমি খারাপ ছাত্র, বাট ভালো ছাত্ররা ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমাদের ইংরেজি শেখা হয় নাই। তারপরেও একটা সুবিধা ছিল, তখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু হইলেও লেখাপড়ার একটা চেষ্টা ছিল, কিন্তু এটা এইদিকে চলবে না। সো আমাদের এই যে সংকটের জায়গাটা তৈরি হচ্ছে, এইটাকে নিয়ে ডিল করাটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কাজ, তিনি এই কাজটা করছেন না। ভয়ঙ্কর একটা জিনিস আছে আমাদের দেশে, যেটা হচ্ছে স্কুল থেকে বাচ্চারা ঝরে পড়ার হার গত কয়েক বছরে প্রচন্ড বেড়েছে। সাধারণত লেখাপড়ার যে ঊর্ধ্বগতিটা ছিল এটা নাই, এখন স্কুল থেকে ড্রপ আউট বেড়ে যাচ্ছে। এটার অনেক গবেষণা আছে, আমি এই ভিডিওতে আপনাদেরকে ওইসব ভারী ভারী কথা বলে মাথা ভারী করতে চাই না, গুগল করলে দেখে নেবেন। এবং অন্যদিকে যেটা হচ্ছে, আমাদের মাদ্রাসা শিক্ষায় প্রচুর বাচ্চারা চলে যাচ্ছে, ব্যাপক সংখ্যক লোকজন মাদ্রাসায় চলে যাচ্ছে। আমাকে ভুল বুঝবেন না, আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে আমরা যদি লাখ লাখ তরুণ তরুণী তৈরি করি এই দেশের মধ্যে, তারা পরবর্তীতে দেশের অন্যান্য সেক্টরে কিভাবে লিডারশিপে আসবেন সেই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। এইখানে কাজ করার সুযোগ আছে, এইখানে কাজ করার সুযোগ আছে। কেন মাদ্রাসা শিক্ষার এত বিস্তার হচ্ছে? মানে মানুষের শিক্ষার আগ্রহের জায়গাটা তো কমে নাই, সেটা আছে, তাহলে ওইখানে কেন যাচ্ছে? আপনি দেখবেন ঢাকা শহরে যে ছোট ছোট অনেক ধরনের মাদ্রাসা তৈরি হচ্ছে, এগুলো এক ধরনের ডে কেয়ার সেন্টার হিসাবে কাজ করছে। কর্মজীবী শ্রমজীবী নারীরা তাদের বাচ্চাদেরকে ওইখানে দিয়ে নিশ্চিন্ত থাকেন, ওরা ওইখানে থাকে, ওইখানে পড়ে, তথাকথিত হোস্টেলের মধ্যে থাকে। এবং এই এই যে অন্যান্য ফ্যাক্টরগুলো যেগুলো এই শিক্ষা ব্যবস্থাকে বিস্তৃত করছে, সেটাকে সরকার ওইভাবে অ্যাড্রেস করছে না। কারণ এই যে শিশুরা, অপ্রাপ্তবয়স্ক শিশুরা বাইরে থাকছে, তাদেরকে যে শিক্ষকরা
এখানের মধ্যে রাতে দিনে ডিল করে থাকেন, তারা শিশু নিরাপত্তা সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, যৌন সচেতনতা সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, তাদের কি প্রশিক্ষণের ব্যবস্থা হবে, এই জিনিসগুলো কিন্তু এখন ডিল করার দরকার আছে, কিন্তু এটা আমরা করছি না। এবং না করার কারণে আপনি দেখবেন এখন ব্যাপক সংখ্যক লোক সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, একটা রাগ। এটা শুধুমাত্র যে ফেসবুকের বট বাহিনী করে তা কিন্তু না, আপনি সামনে সামনে দেখুন লোকজন দ্রুত খেপে যায়, মানে এদের কোনো মানসিক বিকাশ আমরা করতে পারছি না। আমাদের একজন শিক্ষামন্ত্রী দরকার যিনি এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। যে কথাটা বলছিলাম একটু আগে, কিছু ভালো ভালো স্কুলের উদাহরণ দিচ্ছিলাম ঢাকার যেগুলোতে হয়। জাইমা রহমান প্রধানমন্ত্রীর কন্যা, তিনি কিন্তু এরকম একটা স্কুলে পড়েছেন যখন দেশে ছিলেন, আইএসডিতে পড়তেন, এবং তিনি পরবর্তীতে যুক্তরাজ্যে এসে বাকি লেখাপড়াটা করেছেন যখন বড় হয়েছেন, এবং আমার বিশ্বাস তিনি এই লেখাপড়ার গুরুত্বটা বুঝেন। তো এখন তাকে অন্যান্যভাবে ফোকাস না করে তাকে বরঞ্চ শিক্ষামন্ত্রী যদি বানিয়ে দেওয়া হয়, আমরা হয়তো কিছু না কিছু উপকার পেতে পারি। কিন্তু এই মিলন সাহেব মার্কা লোকজন, এই গরুর লেজ মুচড়ানো শিক্ষামন্ত্রী দিয়ে আসলে আমাদের কোনো উপকার হবে না। আমাদেরকে প্রথমে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে, কেন বাচ্চারা স্কুলে যেতে চাচ্ছে না, স্কুলের কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, শিক্ষাক্রম কিভাবে বাড়ানো যায়, শিক্ষার অবস্থাগুলো কিভাবে তৈরি করা যায়। এবং এইগুলো করতে গেলে তার পাল্টা কিছু জিনিস আসবে। ওই যে বললাম যে তথাকথিত দালাল নেটওয়ার্ক যারা, এরা এসে তথাকথিত অভিভাবক নাম দিয়ে আন্দোলন করবে, শিক্ষা করবে, সেগুলোকে ডিল করার ব্যাপার, যেটা আওয়ামী লীগ সিরিয়াসলি ফিল করেছে। আওয়ামী লীগ আরেকটা জিনিস সিরিয়াসলি ফিল করেছিল, হেফাজতে ইসলামীর কথা স্কুলের পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে। আপনি কোনোদিন শুনেছেন যে স্কুলের কোনো লোকের কথা, মাদ্রাসার কোনো পাঠ্যপুস্তকের উপরে কেউ সাহস করেছে পরিবর্তনের কথা বলতে? কিন্তু এই কাজগুলো হয়েছিল, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বাট এর আগে যেটা ছিল, আমাদের ধরেন স্কুলের বাচ্চাদেরকে বই দেওয়ার একটা ব্যাপার ছিল। 1 তারিখে একটা বই উৎসব হতো দেশের মধ্যে, যেটা ডক্টর ইউনূস এসে ফেল করেছে, এবং ফেল করে লম্বা লম্বা কথা বলেছে। আমরা ওই 1.5-2 বছর ভুলে যেতে চাই। এই জঘন্য কুৎসিত শাসন ব্যবস্থাকে যত দ্রুত আমাদের মানসপট থেকে, স্মৃতিপট থেকে সরিয়ে ফেলতে পারবো, আমরা মানসিকভাবে তত সুস্থ থাকবো। এরা যে শুধু এখন হামের টিকা বন্ধ করে বাচ্চা মারতেছে তা কিন্তু না, এরা কিন্তু বাংলাদেশের লেখাপড়া 12টা বাজানোর জন্য যা যা করার তা করছিল। আপনাদের মনে আছে, প্রথমবার তো বোধহয় কয়েক মাস বই দিতে পারলো না, পরবর্তীতে এইবার বই দিয়ে গেছে কিনা না আমি জানি না, ফলো করি নাই। আপনারা যারা অভিভাবক আছেন তারা বলতে পারবেন। কিন্তু ওই প্রসঙ্গ যদি বাদ দিই, সিরিয়াস শিক্ষার প্রয়োজন আছে। এবং তারেক রহমানের যে মন্ত্রীরা ফেল করতে যাচ্ছেন বা করবেন বলে আমরা আশঙ্কা করছি, তার মধ্যে নাম্বার 1 মিলন সাহেব। মিলন সাহেবকে বয়স হয়ে গিয়েছে, ওনাকে একটু বিশ্রামে পাঠিয়ে দেন। কারণ হচ্ছে শিক্ষাকে নিয়ে আসলে ছেলেখেলা করার কোনো সুযোগ নাই। এবং আমার বাচ্চা, সাধারণ মানুষের বাচ্চা, জাইমা রহমানের গাড়ির সামনে এবং পিছনে স্লোগান দেওয়ার জন্য জন্ম হচ্ছে যারা ভাবে, তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে না রাখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম তো গেছে, আমাদের প্রজন্ম বলতে একেবারে জাজেসার স্টেপ ডাউন, জাজেসার ডাটা স্টেপ ডাউন টাইপের লেখাপড়া তো আমরা দেখতেই পাচ্ছি। এই লেখাপড়ার বাইরে গিয়ে পরবর্তী প্রজন্মকে যদি বিশ্বের সাথে তাল মেলানো একটা শিক্ষা ব্যবস্থা আমরা দিতে না পারি, তাহলে এই জাতি কতদিন টিকে থাকবে সেই আশঙ্কা কিন্তু আমার মনে প্রায় জাগে।